সমস্ত কিছু রেকর্ডকে নথিভুক্ত করা অর্থাৎ রেকর্ড রাখা এটাও একটা অবিচ্ছেদ্য অংশ ছিল ব্রিটিশ শাসন ব্যবস্থার। এবং দেখা যায় যে সেখানে এই ব্যবস্থা কিন্তু বলা হয় যে নিরঙ্কুশতা এবং অনিয়ন্ত্রিত শক্তি পরীক্ষা করতে সাহায্য করেছিল ব্রিটিশদের। ১৭৬৫ সালে আগস্টে তৎকালীন মুঘল যে সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি করেছিল, বিহার, বাংলা এবং উড়িষ্যা প্রদেশের জমি থেকে দিওয়ানি অর্থাৎ রাজস্ব সংগ্রহ করার ক্ষমতা প্রদানের সাথে সাথে পরবর্তীকালে এরা দেখা যায় যে ক্ষমতা এবং কর্তৃত্ব বজায় রাখার আস্বাদন পেয়ে থাকে। রাজস্ব আহরণ থেকে শুরু করে ঘটনাগুলো ধীরে ধীরে আস্তে আস্তে দেখা যায় যে বেসামরিক বিচারক এবং সামরিক বিষয় পূর্ণ ক্ষমতা সংগ্রহের দিকে সেদিকে প্রবণতা পরিলক্ষিত হতে থাকে। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুটি প্রধান লক্ষ্য ছিল। একটা হচ্ছে বিজয় অর্থাৎ তাদের ভিক্টোরিয়াস হতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে ইউনাইটেড হতে হবে বা একত্রীকরণ করতে হবে। এরপর আমরা চলে যাই ১৮৩৩ সালে। ১৮৩৩ সালে সনদ আইনের অধীনে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে দেখা হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল বা নিয়োগ করা হয়েছিল। এবং তিনি বলা যায় সেই সময় কার্যত ভারতে ব্রিটিশ প্রশাসনের প্রধান ছিলেন। লর্ড ডালহাউসি মতবাদ কোম্পানিকে ভারতীয় যে রাজ্যগুলির নীতি সংক্রান্ত বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতা এবং নিয়ন্ত্রণ রাখতে সক্ষম করে বা সমর্থ করে তুলেছিল। এটি দেখা যায় যে ভারতের একেবারে প্রত্যন্ত অঞ্চলেও বা কোণেও রাজস্বের অধিকারের পাশাপাশি একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা, সুবিধে স্থাপন করার চেষ্টা ইংরেজরা করেছিল। এবং এটা বলা যায় যে সেই সময় এই ক্ষমতা দেওয়া হয়েছিল ইংরেজদের বা ইংরেজরা সেক্ষেত্রে সাহায্য করেছিল। রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ এবং পিটস ইন্ডিয়া অ্যাক্ট ১৭৮৪ দেখা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেটাকে ডিটারমাইন করে বা নির্ধারণ করে। রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ কোম্পানিকে কি করেছিল, সেটাকে রিকনস্ট্রাক্ট করে অর্থাৎ পুনর্গঠন করে এবং দেখা যায় যে এটিকে ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে তার আন্ডারে রাখে বা অধীনে রাখে। পিটের এই ইন্ডিয়া অ্যাক্ট বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট দেখা যায় যে ১৭৮৪ সালে ভারতের এই বিষয়গুলোকে দেখার জন্য একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করে, যেটা বোর্ড অফ কন্ট্রোল ইংল্যান্ড গঠন করেছিল, যেটিতে দেখা যায় যে চ্যান্সেলর অফ এক্সচেকার, সেক্রেটারি অফ স্টেট এবং ৪ জন পিভি কাউন্সিলর ছিলেন। এই প্রথম সরকার তাকে একটা নামাঙ্কিত করে, দ্যাট ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেশ শাসনের ক্ষেত্রে গভর্নর জেনারেল সে সময় নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস এর সঙ্গে। এরপরে আমরা যেটা পড়বো দ্যাট ইজ ব্রিটিশ প্রশাসন। ১৮৫৭ সালে কি হয়েছিল ভারতবর্ষের ইতিহাসে, কি হয়েছিল, একটা বিরাট ঘটনা ঘটেছিল। ১৭৫৭ সালে কি হয়েছিল, ১৭৫৭ সালে ইতিহাসের পাতা যদি খুঁজি বা উল্টাই তাহলে দেখা যায় যে পলাশীর যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধেই দেখা যায় যে কি হয়, তারপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে, আত্মপ্রকাশ করে। এবং ১৮৫৭ সালে ইতিহাসে কি হয়েছিল, সিপাহী বিদ্রোহ হয়েছিল বা মিলিটারি মিউটিনি হয়েছিল। এবং সেই ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের এই প্রাদুর্ভাব স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসেবে ব্রিটিশ সরকারকে ধাক্কা দিয়েছিল। ব্রিটিশ শাসকদের তাদের বিজয় এবং যে সংযুক্ত এটি স্থানীয় দেখা যায় যে রাজকুমারদের তাদের নিজস্ব যে অধিকার অর্থাৎ নিজস্ব যে রাইটস, তাদের যে স্ট্যাটাস বা মর্যাদা এবং তাদের যে সম্মান সেই ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেছিল। এরপর চলে আসি ১৮৬১ সালে। ১৮৫৭ সালের গল্প বললাম,
এরপর যেটা আসছি সেটা হচ্ছে 1861 সালে। 1861 সালে দেখা যায় যে এই আইনটি প্রধানত জনমতকে, যেটা কি হয়েছিল, যে আইনটা তৈরি হয়েছিল সেই আইনটা প্রথমত কি করেনি, জনমতকে সন্তুষ্ট করতে পারেনি। যদিও দেখা যায় যে বলা হয় যে ব্রিটিশ শাসন ব্যবস্থা, যেটা বলা যায় যে মোটামুটি ধরে নাও সিপাহী বিদ্রোহের পর, অর্থাৎ 1857 to 1947 সাল পর্যন্ত দেশে একটি নিয়মিত, একটা নিয়মিত গভর্নমেন্ট বা সরকার বলা যায় যে ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল। তবুও তাদের দেখা যাচ্ছে যে আপাতত যে কোঅপারেটিভ নীতি অর্থাৎ সহযোগী নীতি, নিপীড়নের নীতি অর্থাৎ যে এক্সপ্লয়েট করার মানসিকতা, তার সঙ্গে সাইড বাই সাইড বা সেইভাবে চলছিল। এরপর দেখা যায় যে সেখানে দেখা যায় যে অর্থাৎ তার মানে কি, তাদের আপাত যে সহযোগী নীতি সেটা নিপীড়নের নীতির সাথে একসঙ্গে হাত মিলিয়ে চলেছিল। এবার আরো কিছুদিন চলে আসে, সেখানে দেখা যায় যে 1885 সালের কথা বলি, এবং সেখানে দেখা যায় যে ভারতের জাতীয় আন্দোলন 1885 সালে প্রতিষ্ঠিত জাতীয় কংগ্রেস অর্থাৎ যে ন্যাশনাল কংগ্রেস, যে কংগ্রেসের ভারতের স্বাধীনতা সংগ্রামে একটা বিশাল ভূমিকা বা রোল কি করেছিল, পারফর্ম করেছিল। সুতরাং 1885 সালে প্রতিষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধীনে নিজেকে কনস্ট্রাক্ট করেছিল বা সংগঠিত করেছিল। প্রাথমিকভাবে দেখা যায় যে ওয়েস্টার্ন কান্ট্রিজ অর্থাৎ বলা যায় যে পাশ্চাত্য শিক্ষায়, বলা যায় পশ্চিমী শিক্ষা, ওয়েস্টার্ন এডুকেশনে যারা শিক্ষিত, সেই হায়ার মিডল ক্লাস যে শ্রেণী অর্থাৎ উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, তারা প্রভাবিত হয়েছিল, যার লক্ষ্য ছিল, যাদের কিন্তু আলটিমেট একটা এইম ছিল যে একটা শান্তিপূর্ণ এবং সাংবিধানিক উপায় অর্থাৎ কনস্টিটিউশনাল ওয়ে উই হ্যাভ টু রিফর্ম, অর্থাৎ আমাদের কিন্তু সংস্কার করতে হবে। যারা দুই দিকে মডারেট ছিল অর্থাৎ মধ্যপন্থী আমরা বলি, আসলে কংগ্রেসে, জাতীয় কংগ্রেসে দেখা যায় তিন ধরনের গ্রুপ তৈরি হয়েছিল। একটা হচ্ছে যারা খুব চরমপন্থী ছিলেন, যেমন বাল গঙ্গাধর তিলক, এদের কথা আমরা বলতে পারি। যারা নরমপন্থী ছিলেন অর্থাৎ যারা গান্ধী টান্ধীর কথা বলতে পারি। আর যারা মধ্যপন্থী ছিলেন বা মডারেট বলা যায় তাদের, সেই মডারেটরা দেখা গেছে যে ব্রিটিশদের যে ন্যায় বিচার এবং দেখা যায় যে ন্যায্যতায় যে বিশ্বাসী, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কার্যনির্বাহী পরিষদের বিলুপ্তি অর্থাৎ আইএনসি, দেখা যায় যে কার্যনির্বাহী যে পরিষদ ছিল, চেম্বারটা ছিল, সেটার বিলুপ্তির কথা বলা হয়েছিল। আইন পরিষদের সংস্কার অর্থাৎ লেজিসলেটিভ যে ব্যাপারটা ছিল সেটা রিফর্মেশনের কথা বলা হয়েছিল। স্থানীয় যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলির আরো ক্ষমতা প্রদান করার কথা বলা হয়েছিল, যেমন স্থানীয় সংস্থা বিভিন্ন হতেই পারে, স্বশাসনমূলক, যেমন আজকের দিনে আমরা পঞ্চায়েতের কথা ভাবতে পারি, পৌরসভার কথা ভাবতে পারি, এগুলো। এবং বলা হচ্ছে যে স্থানীয় সংস্থাগুলির কাজে দেখা যায় যে অফিসিয়ালি হস্তক্ষেপ আছে, অর্থাৎ আমার ক্ষমতা আছে বলে কেন্দ্র ভাবছে যে আমি সবসময় মাথাটা গলিয়ে দেবো, ইন্টারফেয়ার করবো, এটা কখনো কাম্য নয়। এবং বলা হয়েছে যে সংবাদপত্র, এটা তো ফ্রিডম অফ এক্সপ্রেশন, সংবাদপত্রের উপর বিধিনিষেধ আরোপের অপসারণের কথা বলা হয়। এরপর আমরা যে দুটো পড়বো তার মধ্যে কতগুলো সংস্কারের কথা বলবো, এবং এই যে সংস্কারের কথা বলবো সেখানে বলা হয় যে দুটো সংস্কার আছে, দুজন সাহেবের নামে সংস্কারটা করে উঠেছিল। কি করে উঠেছিল? একটা হচ্ছে মরলেমিন্টো সংস্কার, that is happened in the year 1909, অর্থাৎ আমরা মরলেমিন্টো সংস্কার 1909 এইভাবে উল্লেখ করে থাকি। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যা মরলে মিন্টো সংস্কার নামেও পরিচিত,
দেখা যায় যে ভারতবর্ষ ইন দ্য কলোনিয়াল রুল অর্থাৎ মানে ভারতীয় প্রতিনিধিদের নির্বাচনে অনুমতি দেয় এবং তাদের আইন প্রণয়ন প্রস্তাব এবং বাজেট নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা দেয়। অর্থাৎ তার মানে কি, আইন পরিষদের ক্ষমতা সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে বলা হচ্ছে যে এর মাধ্যমে ব্রিটিশ প্রশাসনে ভারতীয়দের পার্টিসিপেশন বা অংশগ্রহণ অনেকখানি কি করেছিল, মানে অনেক কিছু সুবিধা দিয়েছিল। এবারে বলা যায় কি কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে মর্লে মিন্টো সংস্কারের। 1909 সালে দেখা যায় যে ভারত সরকার আইন উল্লেখযোগ্যভাবে বলা যায় কেন্দ্রীয় এবং প্রাদেশিক, অর্থাৎ কেন্দ্রীয় মানে ন্যাশনাল লেভেল আর প্রাদেশিক মানে রিজিওনাল লেভেল, সুতরাং প্রাদেশিক উভয় স্তরে আইন পরিষদের যদি দেখা যায় লেজিসলেটিভ বডি, তার কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত বলা যায় যে এটি কেন্দ্রীয় আইন পরিষদকে সরকারি সংখ্যাগরিষ্ঠতা বা গভর্নমেন্ট যে মেজরিটি বজায় রেখে প্রাদেশিক আইন পরিষদে একটি অসরকারি সংখ্যাগরিষ্ঠতার ধারণা কি করে থাকে, প্রবর্তন করে। তৃতীয়ত, আইনটি একটি পরোক্ষ নির্বাচনী ব্যবস্থা, একটা আসলে ইলেকটোরাল বডি তো আছে, শুধু পরোক্ষ নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করে, যেখানে দেখা যায় যে টেম্পোরারি বা যে স্থানীয় সংস্থাগুলি রয়েছে সেগুলি প্রাদেশিক করে থাকে এবং সেই জন্য তারা এই উদ্দেশ্যে ইলেকটোরাল কলেজ গঠন করে, যার পরে কেন্দ্রীয় আইনসভার সদস্যদের নির্বাচিত করে। এটি আইন পরিষদের কার্যাবলীকে তো আগেই বললাম প্রসারিত করেছিল, সদস্যদের সম্পূরক প্রশ্ন জিজ্ঞাসা করতে বা বাজেট রেগুলেশন প্রস্তাব করতে বা ইচ্ছাকৃত কার্যক্রমে জড়িত থাকার অনুমতি দেয়। আইনটি ভাইসরয় এবং গভর্নরদের যে এফেক্টিভ চেম্বার বা অ্যাক্টিভ চেম্বার কার্যনির্বাহী পরিষদে ভারতীয়দের কি করা হয়েছিল, একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বা স্টেপ নেওয়ার কথা চিহ্নিত করা হয় এবং সেক্ষেত্রে সত্যেন্দ্র প্রসাদ সিনহা আইন সদস্য হিসেবে কিভাবে ভাইসরয় নির্বাহী পরিষদকে গোপন যোগানদারী ভারতীয় সংস্থা করে তুলেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে মর্লে মিন্টো যে সংস্কার রয়েছে সেই সংস্কারের কি কি বিধান রয়েছে। একটা আমরা দেখি, আজকের দিনে বলে থাকি তো ভারতবর্ষ হচ্ছে একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ফেডারেল সিস্টেম, যদিও এটাকে পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় বলা যায় না, একে বরং আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা আজকের পরিপ্রেক্ষিতে কোয়াসি ফেডারাল বলা যেতে পারে। সেটা যাই হোক, এখন আগে আমরা যেটা আলোচনা করব দ্যাট ইজ মর্লে মিন্টো সংস্কারের বিধান। প্রথমত বলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল এবং প্রাদেশিক স্তরে আইন পরিচয়ের আকার যথেষ্ট, মানে আইন পরিষদের আকার বা লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি রয়েছে তার আকার যথেষ্ট প্রসারিত হয়েছে। কেন্দ্রীয় আইন পরিষদ দেখা গেছে যে 16 থেকে 60 বছর বয়সী সদস্যদের এতে অন্তর্ভুক্ত করে। বাংলা, মাদ্রাজ, বোম্বে এবং ইউনাইটেড প্রভিন্সে দেখা যায় যে সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে প্রায় লেজিসলেটিভ এই কাউন্সিলে প্রতিটিতে সদস্যের সংখ্যা নেহাত কম ছিল না।
বরং দেখা যায় সদস্য সংখ্যা ছিল 50 জন। আচ্ছা, এছাড়া এরপরে কি রিপ্রেজেন্টেটিভ সেশনটা বলা হচ্ছে পাঞ্জাব, বার্মা মানে যেটাকে আজকে মিয়ানমার বলা হয়, এবং আসামের আইন পরিষদে প্রতিনিধিত্ব করা যেতে জন্য 30 জন সদস্য রয়েছে। প্রাদেশিক আইন পরিষদের সদস্যদের নির্বাচন করা হয় বা ইলেক্ট করা হয় পরোক্ষভাবে নির্বাচনী কলেজ পদ্ধতির মাধ্যমে। ইম্পেরিয়াল নাম্বারটা আমরা শুনেছি, ইম্পেরিয়াল ইউনিভার্সিটি আছে, সেরকম ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল সে কি করেছিল, ভারতীয়দের তাদের প্রথম অফিসিয়াল সদস্য হিসেবে স্বাগত জানায়। আইনটি মুসলমানদের মধ্যে পৃথক নির্বাচক মণ্ডলী এবং সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব এই কনসেপ্টটা ডেভেলপ করেছিল বা প্রবর্তন করেছিল। কেন? শুধুমাত্র মুসলিম ভোটাধিকাররাই মুসলিম সদস্যদের নির্বাচন করতে পারে, ইলেক্ট করতে পারে, যার ফলে দেখা যাচ্ছে যে সাম্প্রদায়িকতার বৈধীকরণ ঘটে, অর্থাৎ সেটা লিগালাইজড হওয়ার যে ব্যাপারে যায়। মার্লে মিন্টো সাম্প্রদায়িক এই নির্বাচন মণ্ডলীর জনক হিসেবে তিনি স্বীকৃত। সুতরাং আমরা মর্লে মিন্টো করলাম সংস্কার। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মন্টেস্কু এবং জেমস ফোর্ডের সংস্কার। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানেও কিন্তু দুজন সাহেবের কথা বলা হয়েছে। ভারত সরকার দেখা যায় যে 1919 ভারতীয় সেক্রেটারি অফ স্টেট ও এডুইন স্যামুয়েল মন্টেগু এবং ভারতের ভাইসরয় লর্ড চেমসফোর্ড দ্বারা প্রণীত হয়েছিল। ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার প্রথমবারের মতো ঘোষণা করেছিল যে তারা ভারতে একটি দায়িত্বশীল সরকার প্রবর্তন করতে চায়। তাই এমন একটি বিশাল সাম্রাজ্যের কথা বলা হয়েছিল যা কেন্দ্রীয় সেন্ট্রালাইজড এবং প্রাদেশিক। দেখা যায় যে এই সরকারগুলির ক্ষমতাকে অনেকটা তারা ক্যাটেগরাইজ করেছিল বা শ্রেণীবদ্ধ করেছিল। এখন বলা হচ্ছে এই আইনের কি কি বৈশিষ্ট্য রয়েছে। সেখানে দেখা যায় যে ভারত সরকার আইন 1919 এবং কেন্দ্র ও রাজ্যগুলির ক্ষমতা বিভক্ত করা হয়েছিল কি মাধ্যমে করা হয়েছিল, এবং বিধানগুলির ওপর কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলটাকে অনেকটা কমিয়ে আনার কথা ভাবা হয়েছিল বা কমানো হয়েছিল, নিয়ন্ত্রণ সীমিত করা হয়েছিল। এর মাধ্যমে দেখা যায় যে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারকে তাদের কি হচ্ছে যে নিজ নিজ বিষয়ের তালিকা অনুযায়ী নিয়ম কানুন ও প্রণয়নের অনুমতি দেওয়া হয়। তৃতীয়ত 1919 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে প্রদেশগুলিকে প্রশাসনের ভিত্তি করে স্থানান্তরিত বিষয় এবং সংরক্ষিত বিষয়গুলোকে কি করে, ক্যাটেগরাইজ করে বা শ্রেণীবদ্ধ করে। স্থানান্তরিত যে বিষয়গুলি, সেই বিষয়গুলি রাজ্যপালের অধীনে আইন পরিষদের দায়িত্বে থাকা যে মন্ত্রী রয়েছে সেই মন্ত্রীর সহায়তায় পরিচালিত হয়েছিল। ফলস্বরূপ দেখা যায় যে এই বিষয়গুলি সাধারণত গভর্নর এবং নির্বাহী পরিষদ দ্বারা সেটা কন্ডাক্টেড হয়েছিল বা পরিচালিত হয়েছিল। শাসনের এই যে দ্বৈত ব্যবস্থা তাকে অনেকে একটা বিশেষ নামে অভিহিত করে, দ্যাট ইজ বলা হয় ডায়াকি। ডায়াকি একটি শব্দ, এটি মূলত একটা গ্রিক ওয়ার্ড বা গ্রিক শব্দ যেটা ডাই আর্কে থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ দ্বৈত নিয়মকে বোঝানো হয়ে থাকে। এই আইন সম্পর্কে খুব অ্যাট্রাকটিভ যে পার্টটা ছিল বা আকর্ষণীয় অংশ ছিল
সেটি হলো এটি একটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং কমিশন এবং স্বার্থের ধারণা প্রতিষ্ঠা করেছিল। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন জানতো যে মানুষের হেলথ ভবিষ্যতে অনেক বড় একটা কনসার্নের বিষয় হয়ে যায়, সুতরাং তারাও স্বাস্থ্যের ধারণা প্রতিষ্ঠা করেছিল। 1926 সালে একটি বলা যায় যে একটি সেন্ট্রাল বা সেন্টার পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়, মানে একটা সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়, যা সরকারি কর্মচারী নিয়োগের জন্য ওপেন আপ করে দেওয়া হয় বা উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর আমরা যেটা পড়বো দ্যাট ইজ ভারত শাসন আইন বা 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন নিয়ে আমরা আলোচনা করব। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ভারত শাসন আইন। দেখা যায় যে 1932 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে লন্ডনে থার্ড বলা যায় যে তৃতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেসের একটা বিরাট ভূমিকা আছে, সুতরাং কংগ্রেস যথারীতি এই বৈঠকে যোগদান করেননি। আদার্স যে পার্টি রয়েছে বা অন্যান্য যে দল রয়েছে, সেই দল অন্যান্য দল দেখা যায় যে কি হচ্ছে বলা যায় সম্প্রদায়ের অনেক কম সংখ্যক রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি এই বৈঠকে যোগদান করেছিল। সুতরাং ফিউচার কনস্টিটিউশন ভবিষ্যৎ শাসনতন্ত্রে কতগুলো প্রোগ্রেসিভ স্টেপ বা প্রগতিশীল ব্যবস্থা গ্রহণ করতে চাইলে ব্রিটিশ সরকার তাকে রিজেক্ট করে দিয়ে চলে গেছিল। তবে এই বৈঠক ও পরবর্তী আলোচনাগুলো ফলশ্রুতি বা রেজাল্ট হিসেবে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকে কি করা হয়েছিল, বিধিবদ্ধ করা হয়। ভারত শাসন আইন 1935 ছিল ব্রিটিশ সরকার রাজ্যে পরাধীন ভারতে, বরং বলা যায় যে ইট ইজ অ্যান আলটিমেট কনস্টিটিউশন, অর্থাৎ বলা হয় যে এটা পরাধীন ভারতের শেষ সংবিধান বলে উল্লেখ করা হয়েছিল। এই আইনের কতগুলো গুরুত্বপূর্ণ দিক ছিল, কি কি ছিল? দেখা গেছে যে এটি ভারতীয় প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রদান ও ভারত শাসন আইন 1947 দেখা গেল যে সেগুলো ভারতীয় প্রাদেশিক প্রদান করে এবং দেখা যায় যে ভারত শাসন আইন 1947 সালে শেষ ছিল। এটির ফলে দেখা যায় যে সমস্ত প্রাদেশিক রাজ্যগুলোর ওপর ভারতের যোগদানের ব্যাপারটা বা ভারত ফেডারেশনের সঙ্গে দেখা দিয়েছিল, যোগ দিয়েছিল। অর্থাৎ আমরা কতখানি শক্তিশালী হয়ে উঠছে দেখো, প্রাদেশিক রাজ্যগুলি ভারত ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছিল। আচ্ছা, দেখা যায় সরাসরি নির্বাচন করা হয় এবং বলা হয় যে প্রথমবারে দেখা যায় যে ওর জন্য উপস্থাপিত করা হয়েছিল বা তাকে প্রেজেন্টেবল করা হয়, ভোট দেবার অধিকার বৃদ্ধি করা হয়। সিন্ধু দেখা যায় যে সিন্ধ বোম্বে থেকে ডিফারেন্সিয়েটেড হয়ে যায়, অর্থাৎ পৃথকীকরণ হয়। উড়িষ্যা বিহার থেকে আলাদা আলাদা ব্যবস্থা করা হয়। তারপর হচ্ছে বর্ষা বা বর্মা বা মায়ানমার ভারত থেকে দেখা যায় যে অনেক কিছু ভারত থেকে আলাদা করা হয়। সুতরাং এবারে আমরা বলি তাহলে কি হচ্ছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে আলোচনা করে থাকি। ভারত শাসন দেখা যায় যে আইন অনুসারে ভারতে ব্রিটিশ শাসিত প্রদেশ, দেশীয় রাজ্য এবং চিফ কমিশনার শাসিত প্রদেশগুলোকে নিয়ে একটা সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের ব্যবস্থা করা হয়। এই যুক্তরাষ্ট্র ব্যাপারটাকে প্রধান পরিচালক হয়েছিলেন গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল তার মনোনীত 3 জন সদস্যকে নিয়ে একটি এই গভর্নর বোর্ড তৈরি করা হয়।
এই মনোনীত বিভিন্ন সদস্যদের নিয়ে একটা গভর্নর বোর্ড তৈরি হয়। এই 3 সদস্য বিশিষ্ট পরিষদের সাহায্যে গভর্নর জেনারেলকে ভারতবর্ষের প্রতিরক্ষা, বৈদেশিক নীতি, খ্রিস্ট ধর্ম সংক্রান্ত ইত্যাদি বিষয় নিয়ে পরিচালনা করতেন। অন্যান্য বিষয়গুলি পরিচালনা করার জন্য দেখা যায় যে একটি মন্ত্রিসভা গঠন করা হয়। মন্ত্রীগণ তাদের অ্যাক্টিভিটির জন্য বা কাজের জন্য দে আর ভেরি মাচ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, অর্থাৎ তারা আইনসভার কাছে দায়ী থাকে। এরপর বলা যায় এই যে যুক্তরাষ্ট্রের আইনসভা, সেটা সাধারণত দেখা যায় দুটো চেম্বার নিয়ে গঠিত হয় বা দুটো পরিষদ নিয়ে গঠিত হয়, এবং সেখানে উচ্চকক্ষের যেটা নাম হয় দ্যাট ইজ দ্য রাষ্ট্রীয় বোর্ড বা রাজ্যসভা। এখন বলা হচ্ছে যে নিম্ন কক্ষের নামটা কি হবে, এবার সেটা ভাবা হচ্ছে। সেখানে বলা হয় যে এটি হবে, বলা যায় ব্যবস্থাপক সভা। রাষ্ট্রীয় বোর্ড বা রাজ্যসভা একটা পার্মানেন্ট বডি হবে, একটা চিরস্থায়ী সংসদ হবে, এবং এর 1/3 বা 1/3 বলা যায় যে সদস্যদের প্রতি 3 বছর অন্তর কার্যকাল শেষ হবে। যেমন আমাদের দেশেও আছে রাজ্যসভা। রাজ্যসভার কিন্তু ইট ইজ আ কন্টিনিউয়াস বডি, এবং আফটার 3 ইয়ার্স টেনিউর সেখানে কি করা হয়, যে হয়ে গেছে নন রিটায়ারমেন্টের উপযোগী, সেখানে তাকে ছাড়িয়ে অবসর গ্রহণ করতে দেওয়া হয় এবং অবসর জায়গাটা খালি হয়, অন্য একজন সেই দল থেকে আসে। সুতরাং এটা উঠে যায় না এই চেম্বারটা। ঠিক এই জিনিসটা আমরা ব্রিটিশ আমলেও দেখেছিলাম, এবং প্রতি 3 বছর অন্তর কার্যকাল শেষ হবে, এবং সেই জায়গায় নতুন করে দেখা যাচ্ছে যে সরকারি এবং রাজকীয় গেজেটে গেজেটে বলা যায় যে এ ধরনের সদস্য নেওয়ার কথা ভাবা হয়। রাষ্ট্রীয় বোর্ডের সদস্য সংখ্যা অনধিক 260, ঠিক আছে। সেই সময় তাদের মধ্যে 156 জন দেখা যায় যে ব্রিটিশ শাসিত ভারত থেকে নির্বাচিত হবে, অর্থাৎ দে আর ইলেক্টেড, বলা যাচ্ছে যে ইন দা ইংরেজ আমলে, অর্থাৎ ইন দা ব্রিটিশ শাসিত ভারতবর্ষে। এবং এখানে অনধিক 104 জন স্বদেশীয় রাজ্যের গভর্নরদের দ্বারা মনোনীত হন, অর্থাৎ 260 জনের মধ্যে 156 জনকে এভাবে নিয়োগ করা হলো, আর অনধিক 104 জন স্বদেশীয় রাজ্যের গভর্নরদের দ্বারা সাধারণত মনোনীত হয়ে থাকেন বা নমিনেটেড হয়ে থাকেন। এবং নিম্নকক্ষের ক্ষেত্রে কি ঘটলো, আমাদের যেমন ভারতবর্ষে এখন যে ভারতের যে ব্যবস্থা রয়েছে শাসন ব্যবস্থা, ইট ইজ আ বাইক্যামেরাল লেজিসলেচার, অর্থাৎ দুটো কক্ষ সেখানেও রয়েছে, একটা হচ্ছে উচ্চকক্ষ বা হায়ার বডি, আর একটা হচ্ছে নিম্নকক্ষ বা লোয়ার বডি। এবং সেখানে দেখা যায় সেখানেও আমাদের উচ্চকক্ষটার নাম হচ্ছে রাজ্যসভা, আর নিম্নকক্ষটার নাম হচ্ছে লোকসভা। আচ্ছা, নিম্নকক্ষ যে ব্যবস্থা সেই সময় সেখানে ছিল, সেখানে দেখা যায় বোর্ড অথবা মৈত্রীসভা বলা যায় যে 5 বছরের মেয়াদে নির্বাচিত হবে। এর সদস্য সংখ্যা কত হবে বা অনধিক কি হবে সে ব্যাপারে দেখা যায় যে কি হচ্ছে, যে অনধিক কি 30, ব্রিটিশ শাসিত ভারত থেকে 250 জন অর্থাৎ 250 জন, এবং স্বদেশীয় রাজ্যগুলি অর্থাৎ সেটা হচ্ছে বলা যায় যে 125 জনের মতো সদস্য বলা যায় যে বার্ডের জন্য নির্ধারিত হবে। এরপরে আমরা যেটা বলি সেখানে বলা হচ্ছে যে ব্রিটিশ শাসনের কি কি বৈশিষ্ট্য ভারতীয় প্রশাসন ব্যবস্থাকে প্রভাবিত করে। বর্তমানে সত্যি আজকে যদি ভারতবর্ষের শাসন ব্যবস্থা দেখি, আমরা একটা সেন্ট্রালাইজড অ্যাকোমোডেশন দেখি, কেন্দ্রীয় প্রশাসন রয়েছে, এবং সেখানে রয়েছে এছাড়াও কি হচ্ছে যে বর্তমানে একটা কেন্দ্রীয় প্রশাসন বা রয়েছে বা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, যার সাথে প্রধানমন্ত্রী অর্থাৎ মানে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার এবং তার মন্ত্রী পরিষদ কেন্দ্রীয় স্তরে অর্থাৎ একটা সেন্ট্রালাইজড লেভেলে
দেখা যায় যে সরকার গঠন করে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এবং দেখা যায় যে ট্রান্সফর্মিং ইন্ডিয়া, তারপর হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এছাড়াও ইলেকশন কমিশন, ফিনান্স কমিশন, ভিজিলেন্স কমিশন, এগুলি ছিল ইউনিয়ন সংস্থা হিসেবে দেখা যায় যে পরিচিতি লাভ করে। এছাড়াও ভারতের দেখা যাচ্ছে যে টেলিকম ইউনিভার্সিটি, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ টেলিকম রেগুলেটরি অ্যাক্টিভিটি না, অথরিটির কথা আমরা বলতে পারি। এছাড়াও ফুড সেফটি এবং স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, এই সংস্থাগুলি দেখা যাচ্ছে যে বেসরকারি ভাবে কাজ করছে, বেসরকারি না, কেন্দ্রীয় ভাবে কাজ করছে, অর্থাৎ সেন্ট্রালাইজড ওয়েতে তারা কাজ করে থাকে। এরপরে হচ্ছে যে আমাদেরও যদি ভারতবর্ষে এখনো দেখি, ভারতে দেখবে কেন্দ্রীয় সরকার অনেক বেশি শক্তিশালী বরং এই রাজ্য সরকারগুলোর তুলনায়। দেখা যায় যে প্রাদেশিক ক্ষমতা ভারতবর্ষে বর্তমানে একটা, যেটা বললাম আগেই বলেছিলাম, আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা কোয়াসি ফেডারাল কাঠামো রয়েছে। কেন্দ্র, রাজ্য এবং স্থানীয় স্তরে সরকারগুলি তাদের প্রত্যেকের জন্য যে নির্দিষ্ট স্পেসিফাই করে দিয়েছে, প্রত্যেকের জন্য নির্দিষ্ট করা বিষয়ের সঙ্গে যুক্ত করেছে, করে সেই সম্পর্কিত আইন তৈরি করার অধিকারী হয়েছে। সুতরাং তাহলে কেন্দ্রের হাতে যদি এই ক্ষমতাগুলো থাকে, অর্থাৎ একে ভারতবর্ষটা কোয়াসি ফেডারাল, এটাকে আমাদের অস্বীকার করার জায়গা নেই। তাহলে কি করা হচ্ছে, এখানে কি হচ্ছে, আমাদের রাজ্য সরকারগুলোকে কেন্দ্রীয় সরকারের উপর ডিপেন্ড থাকতে হচ্ছে বা নির্ভরশীল থাকতে হচ্ছে। সুতরাং এখানে কেন্দ্রীয় সরকারকে বলা যায় যে আরো শক্তিশালী বলে মনে করা হয়। এরপরে আমরা বলবো কেন্দ্রীয় সরকার তো রইল, কেন্দ্রীয় সরকার মানে কি হচ্ছে শক্তিশালী, এবং সত্যি সত্যি শক্তিশালী। যেমন ধরো আজকে আমাদের জানুয়ারি শেষের দিকে বাজেট পাস হয়। বাজেটটা মানে কি, বাজেট হচ্ছে সারা বছরে কত খাতে আয় ব্যয় এগুলো। এবারে সেই বাজেট পাস করার পর দেখা যায় যে সেখানে এসে তার উপর ভিত্তি করে রাজ্য সরকারগুলো নিজেদের বাজেট তৈরি করে। সুতরাং কেন্দ্রীয় সরকারকে অমিট করার মতো কোনো ব্যাপার সেখানে নেই। এরপর আমরা যেটা বলবো, দ্যাট ইজ তার বিস্তৃত স্থানীয় সরকারের কাঠামো। কালেক্টরের কার্যালয় এখনো অব্যাহত রয়েছে বা সেটা এখনো কন্টিনিউ করে চলেছে, এবং জেলা প্রশাসনে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় প্রশাসন শহর এবং গ্রাম উভয়ই দেখা যায় যে কাজে জেলা ক্ষেত্রে দেখা যায় যে জেলা ও নিচের স্তরে কাজ করে। জেলা কালেক্টরের কি কাজ হলো, জেলা কালেক্টরে সাধারণত দেখা যায় যে বলা যায় যে স্থানীয় প্রশাসন এবং শহর গ্রামীণ উভয় হতেই পারে, আরবানেও জন্মাতে পারে, রুরালেও জন্মাতে পারে। উভয় ক্ষেত্রে জেলা এবং নিচের স্তরে কাজ করে কি হচ্ছে জেলা কালেক্টর, জেলা প্রশাসনের প্রধান। তিনি আইন শৃঙ্খলা রক্ষা এই কাজে তার যথেষ্ট ভূমিকা থাকবে। বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করা, জাস্টিফাই করা, বিচার কার্য পরিচালনা করা এবং তার নিজ নিজ জেলায় উন্নয়নমূলক কাজকর্ম সম্পাদন করার একটা দায়িত্ব থেকে থাকে। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা স্থানীয় জনগণকে স্থানীয় প্রশাসনে পার্টিসিপেট অর্থাৎ অংশগ্রহণ এবং তাদের স্থানীয় সমস্যাগুলো সমাধানের অর্থাৎ সেগুলোকে ঠিকমতো মডিফাই করার সুযোগ গ্রহণ করেছে। স্থানীয় সুশাসনে দেখা যায় যে ৭৩তম এবং ৭৪তম সাংবিধানিক সংশোধনী আইন ১৯৯২ সালে এটা ম্যাটেরিয়ালাইজ করার মাধ্যমে বা বাস্তবায়ন করার মাধ্যমে এই সংবিধানগুলিকে
প্রত্যক্ষ গণতন্ত্রের প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে অর্থাৎ ডাইরেক্ট ডেমোক্রেসির একটা প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে কল্পনা করা হয়েছে। এরপরে আমরা যেটা আসবো সেটা আমরা খুব রুল অফ ল কথাটা বলে থাকি, এবং তোমরা জানো কিনা জানি না, ব্রিটিশ শাসনের ক্ষেত্রে এটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। এবার একটু গল্প বলি। 90s এবং 20s এ 1920 শতকে বিশ্বব্যাপী লিবারেল অ্যাটিটিউড অর্থাৎ উদারপন্থী ধারণা ও প্রতিষ্ঠানের বিস্তার ব্রিটিশদের আইনের শাসন প্রবর্তন করতে বলেছিল। তারা আইনকে সংহতিবদ্ধ করে এবং প্রত্যেক নাগরিককে আইনের চোখে সমানভাবে চলবার কথা বলে। ভারতবর্ষে আমরা জানি যে ইট ইজ একটা ইন্ডিপেন্ডেন্ট নিউট্রাল জুডিশিয়াল সিস্টেম বা জুডিশিয়াল ব্যবস্থা আছে। সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থার সর্বোচ্চ শিখরে তুই বসে আছিস, মানে বিচার ব্যবস্থার সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে এই স্বাধীন বিচার বিভাগ রয়েছে। এছাড়াও সেখানে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা নিশ্চয়ই আজও সেখানে রেলিভেন্সি আছে। এছাড়াও প্রতিটি রাজ্যে একটি করে হাইকোর্ট রয়েছে, যারা পরে দেখা যাচ্ছে তার নিচেও আরো কিছু কোর্ট আছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট এবং দায়রা জজ আদালতগুলি এই দেওয়ানি এবং ফৌজদারি মামলাগুলির জন্য আলাদাভাবে দ্বারা গঠন করা হয়েছে, এবং সেখানে এই যে আইনের অনুশাসন বা রুল অফ ল এই ব্যাপারটাকে খুব মেনটেন করার চেষ্টা করা হয়েছে। আপিলের ব্যবস্থা নিশ্চয়ই সেখানে করা যায়, এবং সেখানে দেখা যাচ্ছে উচ্চ আদালত হায়ার বডি দেখা যায় যে আপিল কর্তৃপক্ষ হিসেবে সাধারণত কাজ করে থাকে। এরপরে আমরা যেটা বলবো সেটা কিন্তু আমাদের দেশে আজও খুব রেলিভেন্ট, যেটা আমরা পরবর্তীকালে দেখবো যে কোন কোন জিনিসগুলো আমাদের ক্ষেত্রে রেলিভেন্ট সেটা দেখাবো। তার আগেও একটু বলে নিচ্ছি, দ্যাট ইজ সিভিল সার্ভিস। ভারত নিশ্চয়ই এখন দেখো যে এখনকার যে জেনারেশন আছে সেই জেনারেশনের মধ্যে সিভিল সার্ভিস করার একটা কি হচ্ছে প্রবণতা লক্ষ্য করা যায়। ভারতীয় সিভিল সার্ভিস প্রশাসনে দক্ষতা অর্জনের জন্য তৈরি করা হয়েছে। এটি একটি সত্যি খুব হায়ার প্রফেশনাল অর্থাৎ উচ্চ পেশাদার প্রশিক্ষিত একটা সিভিল সার্ভিস হিসেবে এটাকে উল্লেখ করা যেতে পারে। তার আগে যদি একটু দেখি ইংরেজদের আমলে একটা ব্রিটিশেরা সেখানে দেখা যায় যে ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন 1926 সালে এই পরিষেবাগুলিতে নিয়োজনের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা, একটা কম্পিটিটিভ যে এক্সামের প্রয়োজন আছে সেটা মেনে নিয়েছিল, এবং সেই পরীক্ষা পরিচালনা করার জন্য নিজেকে সেভাবে ডেভেলপ করেছিল। অল ইন্ডিয়া লেভেল বা সর্বভারতীয় পরিষেবাগুলিতে প্রবেশের জন্য বা সেখানকার পরীক্ষাকে ঠিকমতো কন্ডাক্ট করার জন্য আমাদের আজকের দিনে যদি দেখো কেন্দ্রে কে রয়েছে, আমরা সবসময় একটা ছোট করে কথা বলি না, ইউপিএসসি খুব বড় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর সাধারণত এই পরীক্ষা হয়ে থাকে, এবং প্রতি বছর কমিশন এই উদ্দেশ্যে সাধারণত এন্ট্রান্স এক্সাম বা প্রবেশিকা পরীক্ষাকে কন্ডাক্ট করে বা পরিচালনা করে, এবং ইউনিয়ন পর্যায়ে বা কেন্দ্রীয় লেভেলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মেধাবী প্রার্থীদের দেখা যায় যে চূড়ান্ত তালিকা কে কে আছে সেটা প্রস্তুত করে। এইবার আমরা যে টপিকটা পড়বো দ্যাট ইজ দা ভারতীয় প্রশাসন, এবং সেখানে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে ব্রিটিশ শাসনের উত্তরাধিকার। অর্থাৎ ভারতবর্ষ যখন স্বাধীন হলো, নিশ্চয়ই স্বাধীন তো হয়েছিল আমরা জানি, অনেক রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে। 1947 সালে আমরা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে আমরা কি হয়েছি, ভারতবর্ষ স্বাধীনতা দেখা করেছে। গণিক্ষেত্রে মানদণ্ড রাজদণ্ড দেখতে লক্ষ্য করা গেছিল, সেগুলোকে আমরা মুছে ফেলে দিতে বা ধ্বংস করতে সমর্থ হয়েছি। এইবার মূল কথায় আসি। বর্তমান ভারতীয় যে প্রশাসনিক কাঠামো রয়েছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার রয়েছে সেটা বলা যায় যে সাধারণত ব্রিটিশ শাসনের উত্তরাধিকার। বলা যায় যে মুক্ত ভারত অর্থাৎ ফ্রি ইন্ডিয়া উত্তরাধিকার সূত্রে হেরিডিটারি অনুযায়ী সরকারি যে সমস্ত বিষয়কে অ্যাজ এ টুল হিসেবে যদি তুমি তাকে মানো, যন্ত্রপাতি পেয়েছে
যেমন যেটা একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ব্রিটিশদের দ্বারা একটা যুক্তরাষ্ট্রীয় সরকার থাকার যে মানসিকতা সেটা কিন্তু আমরা ব্রিটিশ সরকারের কাছ থেকে পেয়েছি। সুতরাং তাৎপর্যপূর্ণ এই বিষয়টিকে অনুভূতিটাকে ফ্লারিশ করতে সাহায্য করেছিল। অল ইন্ডিয়া সার্ভিস অর্থাৎ সর্বভারতীয় পরিষেবা, সিভিল সার্ভিসের নিয়োগ, প্রশাসনিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ট্রেনিং, প্রশাসনিক প্রশিক্ষণ, সচিবালয় ব্যবস্থা, অফিস পদ্ধতি, জেলা প্রশাসন, রাজস্ব আদায়, ট্যাক্স বলা যায় যে প্রশাসন, আইন শৃঙ্খলা, ডিসিপ্লিন, বাজেট, তারপরে বলা যায় অ্যাকাউন্টিং, অডিটিং এবং ভারতীয় প্রশাসনে দেখা যায় যে অন্যান্য কাঠামোগত বিষয়গুলো কেউ পরিবর্তন করা গেছে এবং অ্যাক্টিভেটও করা গেছে, কার্যকরী ক্ষেত্র রয়েছে। ব্রিটিশ ব্যবস্থা মনে করা হয় যে ব্রিটিশ ব্যবস্থা থেকে সেগুলো কি হয়েছিল, ডেভেলপমেন্ট ঘটেছিল বা সেগুলো বিকশিত হয়েছিল বা ফ্লারিশ করেছিল। যদিও ব্রিটিশদের তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখা, তাকে স্টেবিলাইজ রাখা, স্টেবল করে রাখা এবং তাকে কি হচ্ছে পাওয়ারফুল করার জন্য নিজস্ব একটা এম ছিল বা উদ্দেশ্য ছিল, যার জন্য দেখা যায় যে প্রশাসনিক ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম প্রিপেয়ার ছিল। তাদের কিছু কিছু সাংগঠনিক উদ্যোগ বা অর্গানাইজেশনাল ইনিশিয়েটিভ স্বাধীনতার পর দেখা যায় যে ভারতবর্ষের জন্য একটা সুটেবল অর্থাৎ উপযোগী ক্ষেত্র বলে তৈরি করেছিল। এবারে সেখানে আমরা বলতে গিয়ে কিছু ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন বা বিভাগীয় সংস্থার কথা বলতে পারি। বিভাগীয় যে সংস্থাগুলি ছিল, দেখা যায় যে ভারতীয় প্রশাসন ব্যবস্থায় সত্যি তারা একটা কি করেছিল, ইনফ্লুয়েন্সিয়াল রোল বা একটা প্রভাবশালী ক্ষমতা কি করেছিল, পালন করেছিল বা প্লে করেছিল। বিভাগগুলির যদি ইন্টারনাল একটা স্ট্রাকচার বা বিভাগগুলির যদি আভ্যন্তরীণ সংগঠন এবং তাদের যে প্রসিডিওর কাজের পদ্ধতি খুব বেশি যে চেঞ্জ হয়েছিল এমন কথা আমরা বলতে পারি না। ইংরেজদের আমলেও যেটা ছিল সেটাই অনেকখানি আমাদের দেশে পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রাম মানে স্বাধীনতা পাওয়ার পর অনেক ক্ষেত্রে আমরা তাকে ফলো করেছি। যেমন হচ্ছে ক্লাস ক্যাটেগরাইজেশন অর্থাৎ শ্রেণী বিন্যাস, তারপর হচ্ছে প্রিজার্ভ অফ বিভিন্ন ভেরিয়াস টাইপস অফ রেকর্ড ইন এ রিটেন ওয়ে অর্থাৎ লিখিত রেকর্ড এবং যে যোগাযোগ কমিউনিকেশন সিস্টেম সেগুলো অব্যাহত রয়েছে। প্রাক স্বাধীনতা অর্থাৎ স্বাধীনতার আগে দেখা যায় যে বিভাগীয় যে বিভিন্ন ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন গুলো ছিল সেগুলো দেখা যায় যে সেইগুলোর ক্ষেত্রে সেগুলোকেই অনুসরণ করে ভারতীয় প্রশাসন ব্যবস্থা ও যে বিভাগীয় সংস্থাগুলো আছে তারা নিজেদের কন্ডাক্ট করে থাকে বা পরিচালনা করে থাকে। রাজ্য প্রশাসনের ক্ষেত্রেও এটি অনুসৃত হয়, ফলো আপ করা হয় এবং সেখানে বলা হচ্ছে চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব এই পদটির যথেষ্টতা গুরুত্ব বা যথেষ্ট ইম্পর্টেন্স রয়েছে। এরপরে আমরা যেটা বলবো দ্যাট ইজ জনসেবা। স্বাধীনতার পরে পরিষেবাটির নামকরণ করা হয় ভারতীয় প্রশাসনিক পরিষেবা বা যেটাকে আমরা বলে থাকি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস, এইভাবে কথাটাকে বলা হয়। সাংগঠনিক কাঠামো স্ট্রাকচারাল বলা যায় অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ বা প্রশাসনিক সেটআপ এবং তার অ্যাক্টিভেশন অর্থাৎ কার্যকারিতা এবং নীতি বা পলিসি শুধুমাত্র সরকারি কার্যকারিতাই নয়, গভর্নমেন্ট অ্যাক্টিভিটি নয়, প্রশাসনিক সংস্কৃতিকে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারকেও যথেষ্ট ইনফ্লুয়েন্স করে থাকে বা প্রভাবিত করে থাকে। কেন্দ্রীয় এবং রাজ্য, যেহেতু আমাদের দেশের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ইট ইজ অ্যান আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। কেন আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলা হয়? বলা হয় এই কারণে যে এখানে কেন্দ্র রাজ্য নিশ্চয়ই ভাগাভাগ করা হয়েছে, কিন্তু এখানে সেন্টার ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য স্টেটস, অর্থাৎ কেন্দ্র রাজ্যের থেকে অনেক শক্তিশালী এবং রাজ্যগুলোকে অনেক ক্ষেত্রে কেন্দ্রের মেনে চলতে হয়। সুতরাং দেখা যায় যে উভয় প্রশাসনে বেশ কতগুলো ট্যাকটিক্যাল স্টেপস অর্থাৎ কৌশলগত অবস্থান
দেখা যায় যে সেগুলো কিন্তু আইএস ক্যাডাররাই নিয়ে থাকে। এরপরে আমরা যেটা বলবো দ্যাট ইজ পাবলিক সার্ভিস কমিশন। ভারতবর্ষে সংবিধান কবে থেকে এফেক্টিভ হয়েছিল? আমরা সবসময় মনে রাখবো 26শে জানুয়ারি 1950। সেই 1950-এর 26শে জানুয়ারি ভারতে নতুন সংবিধান অ্যাক্টিভেট হওয়ার পর বা কার্যকর হওয়ার পরে দেখা যায় যে একটি অর্গানাইজেশন ডেভেলপ করে দ্যাট ইজ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, বা এখন যার আমাদের নতুন জেনারেশন যে জেনারেশন রয়েছে তাদের মধ্যে একটা মানসিকতা আছে যে আমরা চেষ্টা করব উই অলওয়েজ ট্রাই আওয়ার বেস্ট টু বি অ্যান ইউপিএস, ইউপিএস মানে অ্যান আইএএস অফিসার। অর্থাৎ ইউপিএসটা হচ্ছে সংস্থা, বুঝেছো তো? এটিকে কর্মীদের মধ্যে মেধা ব্যবস্থা, অর্থাৎ তারা ইন্টেলিজেন্স ইউপিএসসি পাস করা খুব টাফ, মেধা ব্যবস্থার ধারক হতে সক্ষম করার জন্য এবং স্বাধীনতা রক্ষণাবেক্ষণের জন্য বিস্তৃত যথেষ্ট প্রোটেকশন এরা দিয়ে থাকে। এরপর আমরা বলি যে জেলা প্রশাসন বা ডিস্ট্রিক্ট লেভেল অ্যাডমিনিস্ট্রেশন। জেলা প্রশাসনের ক্ষেত্রে কালেক্টর সাহেবের একটা বিরাট ভূমিকা রয়েছে। প্রধানত কালেক্টর হয়ে থাকে প্রধান, জেলা শাসন ব্যবস্থার প্রধান হিসেবে আমরা কালেক্টর বলে থাকি তাকে। তবে জেলার কার্যক্রমের মাত্রা দ্বিগুণে বেশি হয়ে গেছে। কথাটা মানে কি? অর্থাৎ যারা সংগ্রাহক তারা যথেষ্ট ক্ষমতা মর্যাদা ভোগ করে থাকেন এবং যেমন তিনি ব্রিটিশ শাসনকালে করতেন, মানে সংগ্রাহক যারা যারা এইসব রাজস্ব কালেক্ট করতেন তারা ব্রিটিশ শাসন ব্যবস্থায় যেভাবে করতেন আজও তারা সেভাবে করেন। আইন শৃঙ্খলাকে ঠিকমতো প্রিজার্ভ করা, তা রক্ষণাবেক্ষণ করা এবং রাজস্বকে অর্থাৎ যে রেভিনিউ তাকে কালেক্ট করার মতো নিয়ন্ত্রক কার্যগুলি ছাড়াও কালেক্টর সাহেবদের আরেকটা কাজ রয়েছে দ্যাট ইজ সংশ্লিষ্ট জেলার ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়ন এবং বৃদ্ধি, সেটা যাতে ফ্লারিশমেন্ট ঘটে সেজন্য উন্নয়ন ও বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট স্টেপস অর্থাৎ উন্নয়নমূলক কার্যাবলীর উপর বিশেষ দায়িত্ব বা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। এরপর আমরা যেটা বলবো দ্যাট ইজ টেম্পোরারি গভর্নমেন্ট, বা টেম্পোরারি ঠিক বলবো না, টেম্পোরারি তো না, স্থানীয়, মানে হচ্ছে টেম্পোরারি না, মানে স্থানীয় সরকার। স্থানীয় সরকার দেখা যায় যে এই কনসেপ্টটাও ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থার আর একটা বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হতে পারে, বা যেটা কনসেপ্টটা এখনো কন্টিনিউ হয়ে চলেছে বা অব্যাহত রয়েছে। লর্ড রিপনের কথা আমরা বলতে পারি। লর্ড রিপন যিনি ভারতে দেখা যাচ্ছে যে এই ধরনের স্থানীয় স্বায়ত্ত শাসনের প্রবর্তন করেছিল, সুতরাং তাকে আমরা বলতে পারি স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা অটোনমাস অ্যাডমিনিস্ট্রেশনের ফাউন্ডার বা জনক হিসেবে উল্লেখ করা হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি যা স্বাধীনতার আগেও বিদ্যমান ছিল তাদের সাধারণত একত্রিত করা হয়েছিল বা ইউনাইটেড করা হয়েছিল এবং মানুষের যে মানুষ তো কি হচ্ছে তাদের তো চাহিদা থাকবে, সুতরাং মানুষের এই ক্রমবর্ধমান ইনক্রিজ ডিমান্ড গুলোকে ফুলফিল করার জন্য ধরা গেছিল নতুন নতুন আরো কিছু অর্গানাইজেশন ডেভেলপ করা হয়েছিল। সেই হিসেবে আমরা বলতে পারি আরবান এরিয়াতে অর্থাৎ শহর এলাকায় মিউনিসিপাল কর্পোরেশন এবং পৌরসভা, আর গ্রামীণ এলাকায় বা রুরাল সেক্টরে গ্রাম পঞ্চায়েত, যেটা গান্ধীও বলেছিলেন অনেক ক্ষেত্রে পরবর্তীকালে অটোনমাস বডি হিসেবে যে পঞ্চায়েত সিস্টেম, গ্রাম পঞ্চায়েত থাকার জন্য প্রতিটি স্তরে যাতে সেটা বিহল হতে পারে, প্রিভেল করতে পারে, তার জন্য আইন পাশ করা হয়েছিল। এরপর ইকোনমিক অ্যাডমিনিস্ট্রেশন বা ফিনান্স অ্যাডমিনিস্ট্রেশন বলি, দ্যাট ইজ আর্থিক প্রশাসন। ব্রিটিশ প্রশাসন ব্যবস্থাও তার সেখানেও কিন্তু সেই কনসেপ্টটা ছিল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা হিসাব রক্ষক কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, রিজার্ভ ব্যাংক যে কনসেপ্টটা আজকে আমাদের রয়েছে। সুতরাং সরকারের সুষ্ঠু আর্থিক প্রশাসনের জন্য একটা বাজেট পেশ করা বা বাজেট ব্যবস্থা করা, এই সমস্ত প্রতিষ্ঠানের যে ধারণা বা কনসেপ্টটা আমরা কিন্তু ব্রিটিশ শাসন ব্যবস্থার সময় থেকে পেয়েছিলাম। আর্থিক অর্থাৎ ইকোনমিক এফিসিয়েন্সি অর্থাৎ আর্থিক বিচক্ষণতা এবং জবাবদিহতা
বলা যায় যে নিশ্চিত করতে এই অর্গানাইজেশন গুলো বা প্রতিষ্ঠানগুলি দেখা যায় যে এখনো খুব বলা যায় যে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 1950 সালে 26শে জানুয়ারি আমরা কি পেয়েছি? আমরা ভারতবর্ষ নতুন সংবিধান পেয়েছি। 47 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সুতরাং এক কথায় বলা যায় যে থ্রু দ্য নিউ কনস্টিটিউশন অর্থাৎ নতুন সংবিধান অনুযায়ী ভারতবর্ষে কিন্তু একটা পার্লামেন্টারি সিস্টেম ডেভেলপ করেছে, অর্থাৎ সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সংবিধান অনুযায়ী ক্ষমতার বিভাজন করে দেওয়া হয়েছে। মেধাবী প্রার্থীদের নির্বাচন নিশ্চিত করার জন্য দেখা গেছে যে ইউনিয়ন এবং স্টেট লেভেলে অর্থাৎ ইউনিয়ন অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য স্তরে পাবলিক সার্ভিস গঠন করা হয়েছে। যেমন রাজ্যতে রয়েছে WBCS অফিসার তৈরি করার জন্য, সেখানেও পরীক্ষা হয়। আর ইউনিয়নে তো বললাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন রয়েছে। রাষ্ট্রীয় নীতির যে নির্দেশমূলক যে নীতি রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপলস, এবং নাগরিকদের জন্য যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার রয়েছে, এবং সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য, সেগুলোকেও ডিটারমাইন করা হয়েছিল বা নির্ধারিত করা হয়েছিল। যেমন জাতীয় পতাকাকে মান্য করা, জাতীয় সঙ্গীত গাওয়া, এগুলো তো মৌলিক কর্তব্য। এবং এই ধরনের যে কাজকর্ম বা বিধান দেশে জনপ্রশাসনের দায়িত্বকে যথেষ্ট বৃদ্ধি করেছে বা যথেষ্ট ইনক্রিজ করেছে। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে উন্নয়ন এবং কল্যাণ। উন্নয়ন ও জনগণের যে কল্যাণ রয়েছে, সেখানে কল্যাণকে সেকেন্ড একটা অগ্রাধিকার বা দ্বিতীয় অগ্রাধিকার বিষয় হিসেবে আলোচনা করা হয়েছে। ভারত যখন কলোনিয়াল অর্থাৎ ঔপনিবেশিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে ফ্রি হলো বা মুক্ত হয়, তখন ভারতের সংবিধান বা কনস্টিটিউশন দেখা গেছে যে শব্দ স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্সি পেয়েছি আমরা, তার জন্য লেখা হয়েছিল। এবং ভারতীয় সংবিধানের যদি পাতা উল্টানো যায়, প্রথমে দেখা যাবে একটা আছে অংশ, দ্যাট ইজ দ্য প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন বা প্রস্তাবনা রয়েছে। এই প্রস্তাবনাটি ভারতের সকল নাগরিকদের জন্য বলা হয়েছে সোশ্যাল অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল জাস্টিস প্রতিষ্ঠিত করতে চায়। চিন্তা, মত প্রকাশ, স্বাধীনতা, বিশ্বাস, মানে স্বাধীনতা মানে কি হচ্ছে বলতো, বলার স্বাধীনতা, স্থিতি এবং সুযোগের সমতা অর্থাৎ কি হচ্ছে ইকুয়ালিটি, অর্থাৎ সেক্ষেত্রে এই ব্যাপারগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্রেটার্নিটি বা ভ্রাতৃত্ব ডেভেলপ করার কথা অনেকটা বলা হয়েছে, যাতে ব্যক্তির নিজস্ব যে স্ট্যাটাস বা মর্যাদা এবং সঙ্গে সঙ্গে জাতির উন্নয়ন, দেশের সার্বভৌমকতা বা সভারেনিটিকে মেনটেন এবং সেটাকে ইউনাইটেড রাখা, এই বিষয়গুলোকে সুনিশ্চিত করা হয়েছে। ফোর্থ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের চতুর্থ অংশ, যা রাষ্ট্রীয় নীতির ডিরেক্টিভ প্রিন্সিপালের সঙ্গে ইট ইজ ভেরি মাচ অ্যাসোসিয়েটেড। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে নীতির সাথে সম্পর্কিত যে নীতিগুলি রয়েছে, সেই নীতিগুলি সরকারকে নীতিগুলি প্রণয়ন এবং বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে পরিচালনা করার জন্য তোমার নির্দেশনা প্রদান করে। রাষ্ট্রকে বলা হয়েছে যে আয়ের বৈষম্য, যাতে ধনী দরিদ্রের মধ্যে পভার্টি লাইনটা কমে যায়, দারিদ্র সীমার নিচে বাস করা মানুষরা যাতে সংখ্যায় বেশি না থাকে, সুতরাং রাষ্ট্রকে আয়ের কি করতে হবে, ডিফারেন্সিয়েটটা কমাতে হবে বৈষম্য কমিয়ে আনার জন্য, এবং তাদের নাগরিকদের মর্যাদা, সুযোগ সুবিধা, বিভিন্ন বেনিফিটস এবং সুযোগের বৈষম্য মানে দেওয়ার কথা বলা হয়েছে, এবং সুযোগের ক্ষেত্রে যদি সেখানে বৈষম্যতা অনুসরণ করা হয়, সেটাকে দূর করার কথা বলা হয়েছে। পুরুষ এবং নারী উভয় যেন নিজেদের জীবন ধারণের জন্য বা লাইভলিহুড মেনটেনের জন্য পর্যাপ্ত উপায়ে যেন ইকুয়াল রাইটস বা সমান অধিকার ভোগ করে। সমান কাজের জন্য ইকুয়াল রাইটস ফর ইকুয়াল ওয়ার্ক, অর্থাৎ কি হচ্ছে ইকুয়াল মানে মাইনে, অর্থাৎ হচ্ছে সমান বেতন, অর্থাৎ সেখানে সমান কাজের জন্য রাজ্যগুলোকে মেনে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শিশু এবং যুবক অর্থাৎ ইউথ সেকশন অফ দ্য সোসাইটি, তাদের নৈতিক বা মরাল, মানসিক অর্থাৎ হচ্ছে তোমার
সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য রক্ষা করতে হবে। ইকুয়াল জাস্টিস, স্বাভাবিক সমান ন্যায় বিচার, বিনামূল্যে আইনি সরবরাহতা ইত্যাদি বা আর্থিক সহায়তা, ইকোনমিক হেল্প, কাজের অধিকার, রাইট টু ওয়ার্ক এবং শিক্ষা ও বৃদ্ধ বয়সে যাতে জনসাধারণ অনেক বেশি কিতে থাকে, হেল্প পেয়ে থাকে, বেকারত্ব ঘোচানো, আনএমপ্লয়মেন্টকে দূর করা, এই ব্যাপারগুলো বা এই নীতিগুলির দ্বারা কি হচ্ছে, ভারতীয় প্রশাসন ব্যবস্থা নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছে এবং এইগুলো রাষ্ট্রীয় নীতি হিসেবে গুরুত্বতা পাচ্ছে। এবারে বলা হচ্ছে প্রশাসনে মাস পার্টিসিপেশন, অর্থাৎ প্রশাসনের জনপ্রিয় অংশগ্রহণ। 50-এর দশকের শেষ থেকে at the end of 15th century পঞ্চায়েতি রাজ, দেখা যাচ্ছে পঞ্চায়েতি সিস্টেম, গ্রামীণ উন্নয়ন প্রশাসনে অর্থাৎ গ্রামের ডেভেলপমেন্টের ক্ষেত্রে গ্রামীণ জনগণের অংশগ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডিয়া বা মাধ্যম হয়ে উঠেছে। এমনকি ভারতবর্ষ তো বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাসের জায়গা, সুতরাং এই সম্প্রদায়ের উন্নয়ন ছিল এই জনপ্রিয় অংশগ্রহণের ধারণা বা আর একটা স্টেপ হিসেবে উল্লেখ করা যায়। 2006 সালের মে মাসে ই গভর্নেন্স প্ল্যানিং করা হয়েছে এনইজিপির অধীনে বিভিন্ন দ্বারা বহু ই গভর্নেন্স এই উদ্যোগটা নেওয়া হয়েছে, গভর্নেন্স উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে মনে করা হচ্ছে সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব, সিভিল সোসাইটি, পৌর সমাজ ডেভেলপ করার কথা ভাবা হচ্ছে। এছাড়া ভাবা হচ্ছে শুধু তাই নয়, বাস্তবে সেটা গ্রথিত করারও চেষ্টা করা হচ্ছে। এছাড়াও স্টেট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, স্টেট ডেটা সেন্টার, কমন সার্ভিস সেন্টার, ইলেকট্রনিক পেমেন্ট, যেটা আমরা আজকে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভীষণ জনপ্রিয় হয়ে যাচ্ছে ভারতবর্ষে, এবং সেখানে বলা হচ্ছে বিভিন্ন সরকারের যে বিভিন্ন বিভাগ এবং সংযোগের স্তরগুলোতে একটা কন্টিনিউটি, একটা কানেকশন, নিরবিচ্ছিন্ন সংযোগ সক্ষম রাখার কথা বলা হয়েছে। ভারতকে ডিজিটালি ভাবে ক্ষমায়িত করতে, মানে তাকে আরো উন্নত করতে ক্ষমতার দিক দিয়ে, সেজন্য ডিজিটাল ইন্ডিয়া এই কনসেপ্টটা চালু করা হয়েছে। সমাজ এবং অর্থনীতির ক্ষেত্রে তা প্রায়শই আমরা দেখতে পাচ্ছি। সুতরাং তথ্যের অধিকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠা, লিঙ্গ অংশগ্রহণ, জেন্ডার ব্যাপারটি, নাগরিক সনদ, সামাজিক নিরীক্ষা, এই সমস্ত ব্যবস্থা হলো আজকের দিনে ই গভর্নেন্স বা সুশাসনের বৈশিষ্ট্য, যা ভারতের জনগণের জন্য তৈরি করা হয়েছে এবং বাস্তবে তাকে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় ভারত সরকার রত রয়েছে। আজ রয়েছে এগুলো, কিন্তু আমরা এই কনসেপ্ট গুলো কিন্তু এত ডিজিটাল কনসেপ্ট নয়, আগের যে কনসেপ্ট গুলো বললাম সেগুলো কিন্তু আমরা ব্রিটিশ শাসন ব্যবস্থা থেকে পেয়েছি। এই কারণে ব্রিটিশ শাসন ব্যবস্থার কাছে আমরা কিন্তু অনেকখানি আজকে কৃতজ্ঞ থাকতে পারি। সুতরাং আজকে এটি অবধি শেষ করছি। বিপিএসসি 133 ইউনিট 3 and 4 এই বিষয়ে আজকের বক্তব্য আমার এখানেই শেষ হচ্ছে, এখানেই আমি তার সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।